আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মনির পেছনে একটা মোক্ষম মাথা আছে রে ভাই, কিন্তু কে সে? মনির হাসবেন্ড নাকি তৃতীয় কেউ? মীরের প্রশ্নকে কপালে চিন্তার সূক্ষ্ম ভাঁজ পড়ল স্বাভাবের। চিন্তাক্লিষ্ট কণ্ঠে বলল, রহস্যের পর্দা এখনো উঠছে না। মনি বাবাইকে ভালোবাসার প্রতিশোধ নিতে খুন করেছে, অথচ বাবাইকে খুন করার 2 বছর আগে বিয়ে করে একটা মেয়েও জন্ম দিয়েছে। তাহলে মনি বাবাইকে মারল কেন? তখন তো সেও বাবাইয়ের মতোই হয়ে গেছিল, তাই না? সেও বিয়ে করে মা হয়েছিল, তাহলে তো সবটা মিটেই গিয়েছিল। নিজেও একই কাজ করে বাবাইকে খুন করলো, ঠিক এখানটাতেই মিলছে না রে। মীর গাল ফুলিয়ে নিঃশ্বাস ছাড়ল, দুহাতে পুরো মুখ মালিশ করে ক্লান্ত স্বরে বলল, মনিকে যতক্ষণ না ধরা যাচ্ছে ততক্ষণ কোনো রহস্য ঠিকঠাকভাবে সামনে আসবে না। শাবাব চিন্তামগ্ন হয়ে পুনরায় ল্যাপটপের দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করল। তীক্ষ্ণ দৃষ্টিতে ল্যাপটপের স্ক্রিন দেখতে দেখতে ভাবল হীরের দেওয়া সেই ধাঁধাটা। মনে রেখো, কেউ আমাকে মারতে চায়, আবার কেউ আমাকে বাঁচিয়ে রাখতে চায়। কেউ মারতে চায় ভালোবাসা হারানোর ক্ষোভে, আর কেউ বাঁচিয়ে রাখতে চায় সম্পত্তি পাওয়ার লোভে। শাবাব ফট করে চোখ বুজে নিল, মন দিয়ে ভাবতে চেষ্টা করলো। কে মারতে চায় আর কে বাঁচিয়ে রাখতে চায়? মারতে চায় কে? কে কে? মনি? হ্যাঁ, মনি মারতে চায়, কারণ মনি খুব সহজে তার ভালোবাসার মানুষটার সন্তানকে মেনে নিতে চাইবে না। সে যদি ভালোবাসা হারানোর ক্ষোভে তার নিজের বোনকেও মেরে ফেলতে পারে, তবে হীর তার কাছে কিছুই না। তাই মনি খুব সহজেই চাইবে হীরকে মেরে ফেলতে। তাহলে এতদিন হীরের উপর সরাসরি মার্ডার হওয়ার যতগুলো অ্যাটাক হয়েছে, সেগুলো সব ছিল মনির প্ল্যান। আর বাকি যে অ্যাটাকগুলো হয়েছে, মানে একজন ছিল যিনি হীরকে বেঁধে নিয়ে যেতে চেয়েছিল, আর একজন ছিল নার্স যে হীরকে বাঁধতে চেষ্টা করেছিল। তারা ছিল দ্বিতীয় ব্যক্তির লোক, কিন্তু তৃতীয় ব্যক্তি কোনো অ্যাটাক করেনি। তবে কি তরি আর কিরণকে তুলে নেওয়ার প্ল্যান তৃতীয় ব্যক্তির? ওদের কিডন্যাপ করিয়ে মনিকে দিয়ে আমাকে আর হীরকে ফাঁদে ফেলে মালয়েশিয়া নিয়ে আসার প্ল্যান তার? আর এখন যে হীরকে কিডন্যাপ করা হয়েছে সেটাও কি তার প্ল্যান? হ্যাঁ, হতেই পারে, কেননা মনি হীরকে তুলে নিয়ে গেলে বেশিক্ষণ বাঁচিয়ে রাখবে না। আর তৃতীয় ব্যক্তি হীরকে তুলে নিয়ে গেলে তার কাজ হাসিল না হওয়া অবধি হীরকে মারবে না, রাইট? তবে এই সব কিছুর পেছনে সেই তৃতীয় ব্যক্তিই আছে, যার মুখ্য উদ্দেশ্য হীরের থেকে সেই চাবির গুচ্ছের ছোট বক্সটা নেওয়া আর বাবাইয়ের সমস্ত সম্পত্তির দলিলগুলো নিজের নামে করে নেওয়া। কিন্তু এসব যদি উনার একারই উদ্দেশ্য হয়, তবে দ্বিতীয় ব্যক্তি কোথায়? উনিও তো সম্পত্তির জন্যই মেরেছে বাবাইকে, তবে উনি কেন এসব কিছুর মাঝে নেই? আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, আমাদের বংশীয় এত খবর এরা 3 জন কি করে জানলো? ছোট মা কি মনিকে বলেছিল? মনে হয় না, কারণ ছোট মার বিয়ের পরে মনি কেবল 2বার এদেশে এসেছিল। এই 2বার কি ছোট মা সবটা মনিকে জানিয়ে দিয়েছিল? জানিয়ে দিলেও এত ছোট ছোট ব্যাপারগুলো মনি জানলো কি করে? আর বাকি 2জন, তারাও বা কি করে জানলো? ওদের মার্ডারের প্ল্যান এমনভাবে হয়েছিল যেন তারা 3 জনই যুগ যুগ ধরে ছোট মা আর বাবাইকে জানতো, আমাদের বংশের ইতিহাস সম্বন্ধে জানতো, যেন সবটা তাদের ঠোঁটের গোড়ায় মুখস্থ ছিল। তাতে হতে পারে 1, ছোট মা মনিকে বোন হিসেবে সবটা বলেছিল, আর মনি সেটারই সুযোগ নিয়ে বাকি 2জনকে জানিয়েছিল। আর 2, হতে পারে তারা 2জনই বাবাইয়ের খুব ঘনিষ্ঠ ছিল, যার কারণে খুব সহজেই তারা পেছন থেকে বাবাইকে ছুরিকাহত করতে পেরেছিল। কি রে, কি ভাবছিস এত? চল। পেছন থেকে মীর শাবাবের কাঁধ চাপড়ে ধরে কথাটা বলল। হঠাৎ ভাবনার সুতো ছিঁড়তে ক্ষণিকের জন্য চমকে উঠল শাবাব। তাড়াহুড়ো ভঙ্গিতে আশেপাশে দেখতে মীর কপাল কুঁচকে বলল, কি হলো, চমকালি কেন? কি ভাবছিস? শাবাব পেছন মুড়ে মীরের মুখের দিকে একবার তাকালো, উদাসীন চাহনি নিভিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, কিছু না রে, চল আমরা এবার বেরোই। মাহাদি, ল্যাপটপটা সঙ্গে করে নিয়ে এসো। মাহুদি অর্ডার পেয়ে চিস্তার সম্বোধনে হ্যাঁসূচক মাথা নাড়ল। মীর আর শাবাব একসাথে বেরিয়ে গেল। ইভান আর মাহুদি তাদের পেছন পেছন চলে যায়। বাইরে থেকে দরজা খোলার শব্দ হচ্ছে। শব্দ পেয়ে হীর মনে মনে প্রস্তুত হয়ে নিল। হাতে চকচকে একটা নতুন তালা নিয়ে ঘরে ঢুকলো রোজ। মাথার ঝাঁকড়া চুলগুলো এলোমেলো হয়ে চোখ মুখ প্রায় ঢেকে রেখেছে। রোজ হাতের তালাটা পাশের ছোট্ট বেডটার উপর ফেলল। ডান হাতে মাথার চুলগুলো পেছনে ঠেলে দিয়ে হীরের দিকে তাকালো। হীর ক্লান্ত চোখে রোজকে দেখছে। পাতলা শরীরে টাইট হয়ে এঁটে আছে ছোট্ট টপসটা। টপসের লেন্থ হাঁটুর প্রায় 10 থেকে 12 ইঞ্চি উপরে গিয়ে আটকে আছে। আবার পেটের কাছে বেশিরভাগ জায়গা উদাম। পায়ে হাই হিলস,
কাঁধে লম্বা শিকল বিশিষ্ট পার্স, কাঁধ থেকে ঝুলে কোমর অবধি এসে ঠেকেছে। পাতলা সরু ভ্রুর নিচে রং বেরঙের আইশ্যাডোর ব্যবহার, ঘন আইল্যাশ, মোটা আইলাইনার, গাঢ় লিপস্টিক, সবটাই দক্ষ হাতে আঁকা। রোজ হীরের চাহনিকে উপেক্ষা করে হেলতে দুলতে এসে তার সামনে দাঁড়ালো। রোজের এগিয়ে আসায় হীরের মনোযোগ ভঙ্গ হলো। রোজ পাশের বেডের উপর আধুনিক ভঙ্গিতে বসতে বসতে হীরের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল। নাম কি তোমার? হীর নিঃসংকোচে উত্তর দিল। হির। নামটা শুনতে রোজের কপাল কুঁচকে এলো। হীর সেদিকে ভ্রুক্ষেপ না করে বলল, তুমি? রোজ। হীর মৃদু হাসল। রোজের পা থেকে মাথা অবধি পুনরায় একবার দেখে নিয়ে বলল, ফরহাদ রেজার একমাত্র কন্যা। রোজ চকিত নয়নে তাকালো, বিস্ময় নিয়ে বলল, ড্যাডকে তুমি চেনো? চিনি তো, তোমাকেও চিনি, আর তোমার মমকে তো আরো ভালো করে চিনি। রোজের বিস্ময় কাটল না। সে আগের মতোই বলল, হাউ, তুমি কি মম ড্যাডের পূর্ব পরিচিত? হুম। তুমি আমাকে চিনো? হুম। আমার না তোমাকে প্রথমবার দেখাতেই ভীষণ চেনা চেনা লাগছিল। মনে হচ্ছিল আমি তোমাকে চিনি, কোথাও যেন দেখেছি। আচ্ছা, তুমি কি বলতে পারবে আমি তোমাকে কোথায় দেখেছি? হীর স্মিত হাসল, বলল, বলবো, তার আগে তুমি আমায় এটা বলো, তুমি এ ঘরে কেন এলে? তোমার মম যদি জানতে পারে? মম ড্যাড কেউ বাসায় নেই। তোমাকে এখানে নিয়ে আসার পর তারা দুজনেই কোথাও বের হয়ে গিয়েছে। রোজের বলার মাঝেই হীর প্রশ্ন করে উঠল। কোথায়? রোজ থেমে গেল। হীরের দিকে একবার তাকিয়ে ভাবুক কণ্ঠে বলল, মেবি কোনো মিটিংয়ে, আমি জানি না। মম ড্যাড বের হবার পরে আমিও বের হয়ে গিয়েছিলাম, বাট ফর দ্যাট ফার্স্ট টাইম মম ড্যাডের কিডন্যাপ করার কোনো মেয়েকে নিয়ে আমি ভাবছি। আমি ক্লাবে গিয়ে এক মুহূর্তের জন্য সেখানে কনসেন্ট্রেট করতে পারিনি। আমি শুধু শর্টফট করেছি কখন আমি বাসায় ফিরবো, কখন আমি তোমার সঙ্গে কথা বলবো। আচ্ছা, বলবে আমায় কে তুমি? হীর রোজের আচরণ ও কথায় হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল। রোজের মম ড্যাডের নিকৃষ্টতার কোনো ছাপ নেই তার মাঝে। পোশাকে অতিরিক্ত অত্যাধুনিকতার ছোঁয়া থাকলেও মনের দিকটা ভীষণ কোমল তার। হীর মুগ্ধ হয়ে গেল তার বোনের স্নিগ্ধ কোমল আচরণে। মনে মনে তৃপ্তিদায়ক শান্তি নিয়ে ভাবল, যদি এক বোন অন্য বোনের মৃত্যুর কারণ হতে পারে, তবে ইতিহাস ঘুরে সেই এক বোন অন্য বোনের বাঁচার কারণ কেন হতে পারে না? হীর নিশ্চুপ থাকতে দেখে রোজ অধৈর্য হয়ে হীরের চেয়ারের কাছে নেমে এলো। হাঁটু ভেঙে বসে হীরের হাতের উপর হাত রেখে অস্থির কণ্ঠে বলল, বলো না, আমি তোমায় চিনি কিনা। হীর ঘোর কাটিয়ে মুগ্ধ চোখে তাকালো রোজের দিকে। রোজ ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে উত্তরের আশায়। হীর মায়াচরণ কণ্ঠে বলল, আমি তোমার বোন, বড় বোন। হীরের জবাবে যেন হোঁচট খেয়ে পড়ল রোজ। অবিশ্বাস্য কণ্ঠে বলল, মানে তুমি আমার বোন? কিভাবে? আমার তো মনে পড়ে না আমার পরে আমার আর কোনো ভাই বোন ছিল কি না, বা আমার আগে থাকলেও মম কখনো বলেনি সেটা। তাহলে তুমি আমার বোন কি করে হলে? আমি তোমার মমের বোনের মেয়ে, মানে তোমার মনির মেয়ে। তুমি যেমন আমার মনির মেয়ে, ঠিক তেমনই আমিও তোমার মনির মেয়ে। আমি কণিকা এবং রিয়াদ আহমেদের মেয়ে হীর। হীরের কথা শুনে ছিটকে পড়ল রোজ। কেমন অদ্ভুত চোখে তাকিয়ে আছে হীরের দিকে, যেন এক্ষুনি হীর বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে এখানে। রোজের ছিটকে পড়া দেখে হীর অবাক চোখে তাকালো। কিছু বলতে নিলেই রোজ এগিয়ে এসে হীরের গালে হাত রাখলো। হীর বিস্মিত চোখে দেখে চলেছে রোজকে। রোজের চোখজোড়া হঠাৎ টলমলিয়ে উঠল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুমি আমার বোন? তুমি রিয়াদ স্যারের মেয়ে হীর? ইয়েস, আই গট ইট। তুমি হীর, হীর আমার বোন। হীর অবাক কণ্ঠে বলল, তুমি আমার বাবাকে চিনো, রিয়াদ আহমেদকে? হীর কথাটা সম্পূর্ণ শেষ করার আগেই রোজ তাকে নামিয়ে দিল। কারোর পায়ের শব্দ ভেসে আসছে। রোজ কান খাড়া করে শোনার চেষ্টা করলো। যখন নিশ্চিত হলো সত্যিই কেউ আসছে, এদিকে তৎক্ষণাৎ বেড থেকে তালাটা উঠিয়ে বেরিয়ে গেল। বাইরে থেকে ঠিক আগের মতো তালা বন্ধ করে হারিয়ে গেল সে। হীর একাকাশ বিস্ময় নিয়ে রোজের যাওয়া দেখল। রোজ বেরিয়ে যেতে যেতে হীরও শুনতে পেল কারোর পায়ের শব্দ। তাই রোজকে ডাকতে নিয়েও আর ডাকতে পারল না। থম মেরে গেল। পুনরায় কান সজাগ করে বসল। এবার কে আসবে এ ঘরে? ঝনঝন শব্দ করে তালা খুলে এবার ভেতরে প্রবেশ করলো স্বয়ং মনিকা। মনিকা দেখতেই হীর মুখের ভঙ্গিমা বিস্ময়কর করে তুলল। পুনরায় নাটক করতে হবে বলে মনে মনে প্রস্তুত হয়ে নিল।
কণ্ঠে করুণ সুর তুলে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল হীর। মনি, মনি তুমি এখানে কি করে এলে মনি? মনি দেখো না, কারা যেন আমাকে কিডন্যাপ করে নিয়ে এসছে। আমি চিনি না ওদের। মনি তুমি প্লিজ আমাকে এখান থেকে বের করে নাও, আমাকে এখান থেকে বের করো মনি। মনি হীরের করুণ সুরে মনিকা পৈশাচিক আনন্দ পাচ্ছে, যেন কত যুগ পেরিয়ে গেল এই দিনটার আশায়। আজ অবশেষে সেই দিন এসে হাজির হলো, যেন এক প্রশান্তি। মনিকা চোখ বুজে টেনে নিঃশ্বাস নিচ্ছে। মনিকার আচরণ হীর মন দিয়ে দেখছে। দক্ষ অভিনয়ে পুনরায় কাঁদো কাঁদো গলায় বলতে লাগলো, মনি ওরা কি তোমাকেও কিডন্যাপ করে নিয়ে এলো? এবার কি হবে মনি? মনি তুমি কথা বলছো না কেন? তোমার তো হাত পা বাঁধা নেই মনি, আমাকে খুলে দাও না তুমি। আমার এভাবে থাকতে খুব কষ্ট হচ্ছে মনি। মনিকা আচমকা হীরের খুব কাছে চলে এলো। দাঁত কেলিয়ে হেসে ফিসফিসিয়ে বলল, খুব কষ্ট হচ্ছে হীরপরি, খুব কষ্ট হচ্ছে। মনির আকস্মিক আচরণে ভরকে গেল হীর। বিভ্রান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, খুব কষ্ট হচ্ছে গো, প্লিজ আমায় খুলে দাও। মনিকা দূরে ছিটকে পড়ল। বিকট শব্দ তুলে হাসতে লাগলো। হীর ঢোক গিরে কুটিল দৃষ্টিতে তাকিয়ে রইল মনির দিকে। মনি হাসতে হাসতে হীরের দিকে তাকাতেই হীর চোখ নামিয়ে নিল। দৃষ্টিতে ঢেলে দিল একরাশ অসহায়ত্ব। মনি আবারও ছুটে এলো হীরের সম্মুখে। হীরের খুব কাছে এসে বলল, কি যে শান্তি হচ্ছে হীরপরি, তোমায় বলে বোঝাতে পারছি না। তোমার কষ্ট হচ্ছে শুনে বুকের আগুন নিভে যাচ্ছে। কত বছরের দাউ দাউ করা আগুন একটু একটু করে নিভে যাচ্ছে। হীর কান্নাচরিত কণ্ঠে বলল, মনি তুমি এসব কি বলছো? পাগল হয়ে গেলে নাকি? আমাকে খুলে দাও না মনি, আমার ভীষণ কষ্ট হচ্ছে। মনিকা ফট করে হীরের মুখ চেপে ধরল। হীর ব্যথায় কুকিয়ে উঠতেই মনিকা রাগে কটমট করে বলল, তোর সাহস কি করে হলো আমাকে পাগল বলার? তুই জানিস এই মুহূর্তে আমি তোর সাথে কি করতে পারি? আমি তোকে মেরে ফেলতে পারি। মারবো? বল 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 বল, মারবো? হীর জ্বলে উঠল ভেতর ভেতর। আক্রোশে তার শরীর থরথর করে কেঁপে উঠল। মনি যে পুরোপুরি সাইকো হয়ে গিয়েছে সেটা তার বুঝতে বাকি রইল না, কিন্তু এক্ষুনি তা প্রকাশ করল না। মুখ বুজে সহ্য করতে লাগলো। মনিকা পাগলের মতো করতে করতে রিভলভার তাক করলো হীরের মাথায়। হীর চমকে উঠে কিছু বলতে নিলেই বাজখাই গলায় চেঁচিয়ে উঠল কেউ। পেছন থেকে মনিকাকে হ্যাচকা টান দিয়ে ফেলে দিল নিচে। অগ্নি দৃষ্টিতে মনিকার দিকে তাকিয়ে থেকে টান মেরে তার থেকে রিভলভারটা দাঁড়াতেই তার মুখটা স্পষ্ট করে ধরা দিল হীরের চোখে। হীর মনে মনে বলে উঠল, ফরহাদ রেজা। জঙ্গলের পাশের মেইন রোডে এসে গাড়ি থামাতে হলো আফিককে। মাহুদি চেঁচানো সুরে বলল, হীরের লোকেশন এইখানেই বলছে। এটুকু শুনতেই গাড়ি থামালো আফিক। শাবাব ছটফট করে উঠল মাহুদির বার্তায়। বুকের ভেতরটা কয়েক সেকেন্ডের জন্য যেন শিথিল হয়ে গেল, কিন্তু সেই শিথিলতা ক্ষণকালেই কেটে গেল। মীর গাড়ির কাজ ভেদ করে জঙ্গলের দিকে দৃষ্টিপাত করে বলল, এখানে তো কেবল জঙ্গল, কোনো মানুষ থাকবে বলে মনে হয় না। মীরের কথায় সায় দিয়ে মাথা নাড়ল আফিক আর ইভান। কয়েক মুহূর্তের জন্য হীরকে খুঁজে পাওয়ার আশায় বুকটা ভরে উঠলেও সেই আশা নিভে যেতে মীরের যুক্তিসঙ্গত কথাটা যথেষ্ট ছিল। মাহুদি ল্যাপটপটা তুলে ধরে সবাইকে দেখিয়ে বলল, এই যে দেখুন স্যার, লোকেশন এটাই। আমাদের বের হয়ে একবার দেখা উচিত। মাহুদির কথাই সবাই সায় দিল। শাবাব দ্রুত নেমে গেল গাড়ি থেকে। ল্যাপটপ থেকে সঠিক লোকেশনটা দেখে নিয়ে জঙ্গলের ভেতর ঢুকে গেল সে। শাবাবের হঠাৎ উধাও হয়ে যাওয়াতে ভড়কে গেল সবাই। আচমকা গাড়ি থেকে নেমে কোথায় হারালেও ইভান বলল, স্যার বোধহয় জঙ্গলের ভেতরে ঢুকে গেছেন। আমাদের যাওয়া উচিত। এমন একটা সিচুয়েশনে কেউ একা থাকা মানেই লাইফ রিস্ক। ইভানের কথায় সবাই সম্মতি দিয়ে হ্যাঁ সূচক মাথা নেড়ে ছুটল সেদিকে। দিনের ফকফকা আলোতেও জঙ্গলের ভেতর থেকে মনে হচ্ছে সন্ধে নামতে চলেছে। এই জঙ্গল কোনো সাধারণ জঙ্গল নয়, এ যেন এক ভয়ানক মৃত্যুপুরী। যত ভেতরে এগোনো হচ্ছে ততই হচ্ছে জঙ্গলের শুরু। চারপাশটা কাটা ঝোপে ভরপুর। সামনে পা ফেলতেই বুক কাঁপছে শাবাবের। যেদিকেই এগোনো হচ্ছে সেদিক থেকেই হাতটা কেটে গেছে। মনে হচ্ছে সমানে কেউ ব্লেড দিয়ে শরীর চিরে দিচ্ছে। শাবাবের গালের ডান পাশে একাধারে অনেকগুলো দাগ পড়ল কাটা বনের আঘাতে। কপালের কোনোটাতেও কেটে গেছে। মরিচ লাগার মতে চলছে তার পুরো শরীর, তবুও এগোচ্ছে। কি আছে এই জঙ্গলের আড়ালে, তাতে বের করতেই হবে।
আরও কিছু পথ অতিক্রম করতে হঠাৎ কাঙ্ক্ষিত কোনো জিনিস দেখতেই থমকে গেল শাবাব। কাটা বনের উপর পড়ে আছে হীরের ফোনটা। শাবাব হুমড়ে পড়ে ফোনটা ওঠালো। ফোনটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিশ্চিত হলো এটা হীরেরই ফোন। চারপাশে তৃষ্ণার্থের মতো দৃষ্টি ঘোরালো। এই ভয়ানক জঙ্গলের শেষ কোথায়? কোথায় আছে তার ভিড়? ভাই ভাই পেলে কোনো ক্লু? পেছন থেকে দৌড়ে এসে ঘন ঘন নিঃশ্বাস ফেলে কথাটা জিজ্ঞেস করলো মীর। শাবাব পেছনে তাদের অস্তিত্ব পেয়ে সেদিকে না ফিরেই হীরের ফোনটা উঁচিয়ে ধরল। মীর হীরের ফোনটা দিতেই নিচের দিকে কেড়ে নিল। অসহায় কণ্ঠে বলল, কারে? স্যার, এটাই তো লোকেশন দিচ্ছে, তার মানে এটা হীরের ফোন? ইভান আর আভিক বিস্ময় নিয়ে দেখল ফোনটা। সামনে থেকে শাবাব অধৈর্য হয়ে চাপা নিঃশ্বাস ফেলল। নিজেকে সংযত করে স্বাভাবিক কণ্ঠে বলল, তবে কি হীরকে এই জঙ্গলের ভেতর থেকে নেওয়া হয়েছে আর যেতে যেতে ওর ফোনটা এখানে পড়ে গেছে? না, হিসেব মিলছে না। এই জঙ্গলের শুরু তো আছে কিন্তু শেষ নেই, সুতরাং এখান থেকে হীরকে নিয়ে কোনো দিকেই যাওয়া পসিবল না। হতে পারে হীরকে ওই রোড থেকে নিয়ে যাওয়া হয়েছে আর ওর ফোনটা কেউ ইচ্ছা করে এইদিকে ফেলে রেখে গেছে, যেন আমরা ওর লোকেশন ট্র্যাক করতে চাইলে ভুল লোকেশনে এসে পড়ি আর আমাদের মূল্যবান সময়গুলো এইসব মিথ্যা ক্লু খোঁজার পেছনেই ব্যয় হয়ে যায়, আর ওই দিক থেকে ওরা ওদের কাজটা সারতে পারে। সবাই চিন্তিত হয়ে পড়ল। ভাবুক কণ্ঠে আভিক বলল, তবে তো স্যার আমরা ঠিক লোকেশনে এসেছি। আভিকের কথা বুঝতে না পেরে সবার কপাল কুঁচকে এলো। ইভান আর মাহুদি মুখ চাওয়াচাই করে বলে উঠল। মানে? আভিক মাহুদি আর ইভানের দিকে এক পলক দেখে শাবাবের দিকে তাকালো। শাবাব উদ্বিগ্ন কণ্ঠে বলল, বুঝিয়ে বলো। আভিক হ্যাঁ সূচক মাথা নেড়ে বলতে আরম্ভ করলো, দেখুন স্যার, ওরা ভেবেছিল হীরের ফোনটা এখানে ফেলে দিয়ে গেলে আমরা ভুল লোকেশনে এসে হীরকে খুঁজবো, কিন্তু ওরা এটা ভাবেনি রাস্তা তো একই। ওরা হীরকে নিয়ে মেইন রোড থেকে গিয়েছে আর আমাদের বুঝিয়ে দিয়ে গেছে হীরকে নিয়ে ওরা জঙ্গলের ভেতর থেকে গেছে। অথচ এই জঙ্গলে আগা গোড়া কোনোটাই নেই, শুধু বাড়তেই থাকে কিন্তু বের হওয়ার পথ নেই। তবে আমরা যদি রোড ধরে এই জঙ্গল শেষ যেতে চাই তাহলে তো অবশ্যই এই জঙ্গলের শেষে মাথায় পৌঁছাতে পারবো, কেননা জঙ্গলের ঘনত্ব এত বেশি যে আমরা চাইলেও মাথা ঠিক রেখে জঙ্গলের শুরু শেষ বের করতে পারবো না। সুতরাং আমাদের এখন মেইন রোড ধরেই জঙ্গলের শেষ মাথায় পৌঁছাতে হবে, তাহলে আমরা শিওর আমরা কোনো না কোনো উপায় ঠিকই পাবো। হীর, তরি আর কিরণ ওদেরকে ঠিকই খুঁজে বের করতে পারবো। আভিকের কথায় সবার মুখেই হাসির রেখা ফুটল। সবাই একসাথে গলা নামিয়ে বলল, ইয়েস পসিবল। তারা পুনরায় রওনা হলো জঙ্গলের শীর্ষে পৌঁছতে। হীরের বাঁধা হাত দুটোতে ভর দিয়ে হীরের সম্মুখে এগিয়ে গেল ফরহাদ রেজা। বাঁধা হাতে অতিরিক্ত ভর এবং চাপ সহ্য করতে না পেরে কাতরে উঠল হীর। হীরের কাতর কণ্ঠে রেজা শকুনি দৃষ্টিতে তাকালো। হীরের হাতের উপর থেকে ভর ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। হীর ব্যথা থেকে মুক্তি পেয়ে যেন দম ছেড়ে বাঁচল। হাত দুটো নাড়াতে চেষ্টা করলো। বিষাক্ত ব্যথা করছে হাত দুটোয়। হীরকে নড়তে নড়তে দেখে রেজা বাঁকা হাসল। হাতের রিভলভারটা ঘোরাতে ঘোরাতে বলল, সেই চোখ, সেই মুখ, সেই চাহনি, তোমায় দেখে আমার বরাবরই মনে হয়েছে এই যেন রিয়াদ কণিকার সম্মিলিত এক অনন্য রূপ, যার মাঝে তারা দুজনেই আছে একদম জীবন্ত। হীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে শুকনো গলায় ঢোক গিলল। ক্লান্ত চোখে তাকালো রেজার দিকে। শান্ত কণ্ঠে বলার চেষ্টা করলো, যাদের তুমি নিজের হাতে খুন করেছো তাদেরকে যে কারোর মাঝে হ্যালুসিনেট করাটাই স্বাভাবিক, তাই না ফরহাদ রেজা? হীরের শান্ত ভঙ্গিতে বুক কাঁপানো কথায় কেঁপে উঠল রেজা। কেঁপে উঠল মনিকাও। আকস্মিক হীরের থেকে এমন ধরনের কথা তারা কোসমিন কালেও আশা করেনি। রেজা মনিকার দিকে তাকালো, মনিকাও রেজার দিকে তাকালো। দুজনের হতবিহ্বল রিয়াকশনে হীর হেসে উঠল। মনিকা আর রেজার মুখের দিকে তাকাতে তাকাতে বলল, কি আমার থেকে এ ধরনের কথা তোমরা আশা করনি তো, তাই না? না করাটাই স্বাভাবিক, কারণ হীর যে গভীর জলের মাছ মনি, তাকে এত সহজে ধরতে পারা হাস্যকর বটে। রেজা হীরের কথা হতবাক হয়ে শুনছে। তার চোখে মুখে চড়াও হয়েছে ভয়ানক বিস্ময়। হীর একই ভঙ্গিতে পুনরায় বলল,
তুমি না ঠিকই বলেছ। আমার ভেতরে আমার বাবা আর মা দুজনই আছে, আর একদম জীবন্ত। আমার বাবা বেঁচে আছে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতো, আর মা বেঁচে আছে ঠান্ডা বরফের মতো। বাবা বেঁচে আছে রেজা, মনিকা আর আজিম আহমেদকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিতে, আর মা বেঁচে আছে তোমাদের মৃত্যুকাণ্ডের সাক্ষী হয়ে ওই জ্বলন্ত শিখায় বরফের পানি ঢালতে। তবে যতক্ষণে মা তোমাদের পানি দেবে ততক্ষণে তোমরা জ্বলে পুড়ে খাক। রেজা কেঁপে উঠল, পিছিয়ে গেল 2 কদম। মনিকা উঠে এসে রেজার পাশে দাঁড়ালো। হীর তাদের আচরণ দেখে হাসতে লাগলো। তার হাসির শব্দে ঝনঝন করে কাঁপছে ঘরময়। তার পাগলের মতো হাসির শব্দে অতিষ্ঠ হয়ে উঠল মনিকা আর রেজা। মনিকা রেগে মেগে ক্ষিপ্ত হয়ে তেড়ে গেল হীরের দিকে। রাগ আর চাপা ক্ষোভে সজোরে চর বসালো হীরের গালে। হীর চর খেয়ে ঝুঁকে গেল পাশ ফিরে। মনিকা রাগে কাঁপতে কাঁপতে হীরের চুলের মুঠি চেপে ধরে তার দিকে মুখ ফিরিয়ে আনলো। দুজনের চোখের জ্বলন্ত আগুন দাউ দাউ করে জ্বলছে। মনিকা হীরের রক্তিম চোখের দিকে তাকিয়ে আবারও থাপ্পড় মারে। হীর অসহ্য ব্যথায় চোখ বুজে নিয়ে গিলে খেলো ব্যথা। মুখে চুপ রইল। মনিকা হীরের মুখটা শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে পড়ল।